আমার নাম স্নেহা। বয়সটা ছিল ১৭র কোঠায়। সেই সময়টা ছিল আমার বিদ্যালয় জীবনের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতির কাল। পড়াশোনার ক্ষেত্রে আমার বরাবরই গভীর মনোযোগ ছিল। এর একটি বিশেষ কারণ হলো আমার বাবার অকাল প্রয়াণের পর আমার মা একটি শিক্ষাদান কেন্দ্রে পড়াতে শুরু করেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষাদান করে মাসিক যে সামান্য অর্থ উপার্জন হতো তা দিয়েই আমাদের মা মেয়ের সংসার কোনো মতে চলত। তাই আমি ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে হবে, মায়ের সাহারা হতে হবে এবং তাকে সব দিক থেকে সাহায্য করতে হবে। আমি যেমন আমার মায়ের কথা ভাবতাম, ঠিক তেমনি আমার মাও আমার ভবিষ্যতের কথা ভেবে সর্বদাই উদ্বিগ্ন থাকতেন। মা আমাকে যে আদেশ বা পরামর্শ দিতেন আমি সেটাই অক্ষরে অক্ষরে পালন করতাম। আমি কখনোই মায়ের কথার অবাধ্য হতাম না, কারণ আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করতাম যে আমার মা আমার জন্য যা কিছুই করেন তা আমার ভালোর জন্যেই করেন। কিন্তু সেই রাতে আমার গর্ভধারিণী মা আমার সাথে যে আচরণ করলেন তা শুনলে আপনারাও বিস্মিত হবেন। সেই রাতে আমার মা আমার কক্ষে একজন যুবককে প্রবেশ করিয়ে বাহির থেকে দরজার ছিটকিনি তুলে দিয়েছিলেন। তখন আমার পরনে ছিল পাতমা কাপড়ের একটি কালো রাত্রিবাস, যা কিছুটা খোলামেলা ছিল, কারণ আমাদের গৃহে আমি আর মা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতো না। তাই আমি নিজের আরামের কথা চিন্তা করেই ওই পোশাকটি পরিধান করেছিলাম এবং বিছানায় শুয়ে পড়াশোনায় মগ্ন ছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার ঘরের মধ্যে সেই যুবককে দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি তখন বিস্ময়ে হতবাক এবং প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কোন সাহসে আপনি আমার কক্ষে প্রবেশ করেছেন? ছেলেটি একটি কুটিল হাসি হেসে আমাকে অত্যন্ত খারাপভাবে স্পর্শ করে বলল, তোমার জননীই আমাকে এই ঘরে পাঠিয়েছেন। ছেলেটির মুখে এই কথা শুনে আমি আরও বেশি হতভম্ব হয়ে গেলাম এবং ঘরের ভেতর থেকে চিৎকার করে মাকে ডাকতে শুরু করলাম, মা, তুমি কেন এমন করছো? কেন তুমি আমার সম্ভ্রম, আমার জীবনটা এইভাবে নষ্ট করতে চাইছো? মা তখন দরজার ওপার থেকে প্রত্যুত্তর দিলেন, আমি যা করছি তোর মঙ্গলের জন্যই করছি। এরপর ওই ছেলেটি মায়ের কথা মতোই আমার সাথে অন্যায় কাজ করতে শুরু করে। আমার অমতে সে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দেয়। ছেলেটা জোরপূর্বক আমার পরনের পোশাকটি ছিন্ন করে ফেলে। তারপর সে আমার সাথে নিজের ইচ্ছে মতো অন্যায় করে। সেই রাতে আমার মা কেন আমার সাথে এমন নির্মম আচরণ করেছিলেন সেটা আপনারা এই কাহিনীর মাধ্যমেই জানতে পারবেন। কেন আমার গর্ভধারিণী মা আমার জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দিলেন। কাহিনীটি শোনার পর আপনারাও নিশ্চয়ই হতবাক হবেন। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। একজন মা হয়ে তিনি কিভাবে আমার সাথে এই ধরনের ন্যাক্কারজনক ও জঘন্য কাজ করতে পারলেন তা ভেবে আমি আজও শিহরিত হই। তখন আমার বিদ্যালয়ের শেষ বর্ষ চলছিল। আমি মায়ের শিক্ষাদান কেন্দ্রেই ভর্তি হয়েছিলাম, কারণ অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তে গেলে অনেক অর্থের প্রয়োজন হতো, যা আমাদের পক্ষে যোগান দেওয়া সম্ভব ছিল না। সেই কথা চিন্তা করেই আমি মায়ের কাছে পড়া শুরু করি। সেই কেন্দ্রে বিশাল বলে একটি ছেলে পড়ত। তার বাবা ছিলেন শহরের একজন প্রতিষ্ঠিত বিত্তশালী ব্যবসায়ী। শহরে তার বাবার যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি ছিল। বিশাল যখন কেন্দ্রে আসতো তখন সে একটি অত্যন্ত দামি গাড়িতে চড়ে আসতো। এমনকি বিশাল ক্লাসের অন্য কারো সাথেই তেমন একটা কথা বলতো না। কিন্তু যেহেতু সে অনেক ধনী পরিবারের সন্তান ছিল, তাই ক্লাসের প্রায় সকলেই তার সাথে কথা বলার জন্য উদগ্রীব থাকত। তবে আমাদের কেন্দ্রে প্রিয়া নামের একটি মেয়ে ছিল, যে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। তার সাথে বিশালের প্রেমের সম্পর্ক ছিল। বিশাল যে প্রিয়াকে গভীরভাবে ভালোবাসত সেটা কেন্দ্রের সকলেই জানত। আমি অবশ্য এইসব ব্যাপারে খুব একটা মনোযোগ দিতাম না। আমি কেবল নিজের পড়াশোনা নিয়েই মগ্ন থাকতাম। তাই আমি কখনো নিজে থেকে বিশালের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করিনি। একদিন বিশাল একটি নতুন গাড়িতে করে কেন্দ্রে এসেছিল। তার সেই দামি গাড়িটা দেখে আমাদের ক্লাসের সবাই তাকে নিয়ে খুব চর্চা করছিল। সেদিনের পর থেকে মা কেন্দ্র থেকে বাড়ি ফিরে প্রতিদিন আমাকে একটাই কথা বলতেন, স্নেহা, সবাই তো বিশালের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তুই কেন ওর সঙ্গে কথা বলিস না? তুইও বিশালের সঙ্গে তোর আলাপ পরিচয়টা কর। আমি তখন মাকে বলেছিলাম, মা, আমি ওখানে বিদ্যা অর্জনের জন্য যাই নাকি কারো সঙ্গে পরিচয় বাড়াতে? আমার ওসবে কোনো আগ্রহ নেই। মা তখন আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, স্নেহা, তুই এখন বড় হচ্ছিস, তোর ভবিষ্যতের কথা ভাবার দায়িত্ব আমার। আমি তোর মঙ্গল কামনা করি। তাই বলছি, যেভাবেই হোক না কেন তোকে বিশালের সঙ্গে পরিচিতি বাড়াতেই হবে। তোকে ওর কাছাকাছি যেতে হবে, ওর পছন্দের পোশাক পরে যেতে হবে। আমি তখন অবাক হয়ে মাকে বললাম, মা, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথার কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। আমি কেন এসব করতে যাব? মা তখন আমার হাতটা ধরে বললেন, স্নেহা,
তুই যখন আমার কথা বুঝতে পারছিস না তাহলে সহজভাবেই বলছি, আমি চাই তুই বিশালকে নিজের প্রেমের বন্ধনে আবদ্ধ করবি এবং তাকে তোর প্রতি আকৃষ্ট করবি। শুধু নয় তাই, তাকে প্রেমের পাগল করার জন্য যদি তোকে তার কাছাকাছি যেতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোকে যে কোনো উপায়ে বিশালকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে হবে। মায়ের সব কথা শোনার পর আমি হতভম্ব হয়ে বললাম, ছি, তুমি মা হয়ে আমাকে এসব কথা বলতে পারলে? মা, আমি তোমাকে যে কথাগুলো বললে সেগুলো আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। তুমি আমাকে যা করতে বলছো তা আমি কোনো দিনও করতে পারবো না। তুমি আমার মা হয়ে আমার ভবিষ্যৎটা ধ্বংস করে দিতে চাইছো? আমার মা তখন খুব উত্তেজিত হয়ে আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, আমি তোর ভালো চাই বলেই এই কথাগুলো বলছি। তোর বাবার মৃত্যুর পর থেকে আমি এই শিক্ষা কেন্দ্রটা চালাচ্ছি, আর এখান থেকে যা আয় হয় তা দিয়ে আমাদের সংসারটা কোনো মতে চলে। তাই আমি চাই না যে ভবিষ্যতে আমার মেয়ের কোনো কষ্ট হোক বা আমার মেয়েকে সামান্য কিছু টাকার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হোক। তাই আমি চাই তোর বিয়ে যেন কোনো ধনী পরিবারে হয়, তোকে যেন কাজ করে নিজের সংসার চালাতে না হয়। আর বিশাল অনেক ধনী পরিবারের ছেলে, সে তার বাবার একমাত্র সন্তান। বিশালের বাবার যা কোটি কোটি টাকা সম্পত্তি আছে তার সব কিছুই বিশাল পাবে। তাই আমি চাইছি তুই নিজের রূপ যৌবন দেখিয়ে বিশালকে নিজের দিকে আকৃষ্ট করবি। আমি যখন মায়ের এই আদেশ পালন করতে সম্মত হলাম না, তখন মা আমাকে আবেগ দিয়ে দুর্বল করার চেষ্টা করতে শুরু করলেন, আর আমি সেই ফাঁদে পা দিয়ে মায়ের কথায় রাজি হয়ে গেলাম। জননীর অশ্রুসিক্ত মুখ দেখে আমার হৃদয় বিগলিত হয়ে গিয়েছিল। তারপর আমি মাকে বললাম, মা, বিশালের তো প্রেমিকা আছে, সে তো প্রিয়াকে ভালোবাসে। মা তখন আমাকে বললেন, তাতে কি হয়েছে? তুই নিজের প্রচেষ্টা চালিয়ে যা, তাহলে দেখবি একদিন বিশাল তোকেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবে এবং তোর বিয়ে বিশালের সঙ্গেই হবে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার মা আসলে কি চাইছেন। আমি শুধু মায়ের মুখে হাসি দেখতে চেয়েছিলাম, তাই মা যা বলছিলেন আমি সেটাই করতে রাজি হয়েছিলাম। তারপর মায়ের কথা মতো আমি বিশালের সঙ্গে বন্ধুত্ব করি। বিশালের সঙ্গে বন্ধুত্ব হওয়ার 5 দিনের মাথায় আমি আর বিশাল নিজের চোখে দেখলাম যে প্রিয়া আমাদের ক্লাসেরই আরেকটা ছেলে, যার নাম রাহুল, তার সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে এবং রাহুল প্রিয়াকে আলিঙ্গন করে চুম্বন করছিল। এই দৃশ্যটা দেখার পর আমি ও বিশাল দুজনেই খুব হতভাগ হয়েছিলাম, কারণ প্রিয়া কিভাবে বিশালকে এভাবে প্রতারণা করতে পারল? বিশাল তো প্রিয়াকে সত্যিই অনেক ভালোবাসত। ওই দৃশ্যটা দেখার পর বিশাল প্রচণ্ড ক্রোধে প্রিয়ার হাত ধরে তার গালে একটি চড় বসিয়ে দিল এবং বলল, প্রিয়া, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর তুমি কিনা আমার আড়ালে রাহুলের সঙ্গেও সম্পর্ক রেখেছ। ছি! প্রিয়া তখন কাঁদে কাঁদে বিশালের হাত ধরে বলল, বিশাল, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিছুই করিনি। এখানে তো রাহুলই আমাকে ডেকে নিয়ে এসেছিল, তারপর তোমাকে দেখতে পেয়েই হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে নোংরামি করতে শুরু করে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। বিশাল তখন প্রিয়াকে বলল, আমি নিজের চোখে সবকিছু দেখেছি, এরপরেও আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করতে পারি? তাই আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে বিশাল খুব রেগে সেখান থেকে চলে গেল। আমি তখন বিশালের কষ্ট দেখে প্রিয়াকে বললাম, তুই কিভাবে পারলি বিশালকে এইভাবে প্রতারণা করতে? ছি! সেদিনের পর থেকে বিশাল ক্লাসে আমার পাশে এসে বসত, আর সেদিন থেকেই বিশালের সঙ্গে আমার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে শুরু করে এবং আমরা দুজন দুজনকে পছন্দ করতেও শুরু করি। তারপর যখন আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি, তখন প্রিয়া একদিন আমাকে বলেছিল, আমার ভালোবাসার মানুষটিকে আমার থেকে ছিনিয়ে নিয়ে তুই খুব অন্যায় করেছিস। খুব আনন্দ হচ্ছে, তাই না, আমার প্রেমিকের সাথে সময় কাটাতে? সেদিন আমি জানি না কেন প্রিয়াকে কোনো উত্তর দিতে পারিনি। তার কথা শুনে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, আমি কি সত্যি অন্যের প্রেমিককে ছিনিয়ে নিয়েছি? এরপর আমরা দুজন যখন একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করি, তখন আমাদের দুজনের ভালোবাসার সম্পর্ক দেখে আমার মা খুব খুশি ছিলেন এবং আমি নিজেও ভাবতে পারিনি যে আমি বিশালকে এতটা ভালোবেসে ফেলব। ধীরে ধীরে আমার পড়াশোনার প্রতি মনোযোগ কমতে থাকে। আমি তখন পুরোপুরিভাবে প্রেমের জগতে ডুবে গিয়েছিলাম। আমি যখন ভালোবাসায় সম্পূর্ণ মগ্ন, তখন আমার মা একদিন আমাকে বললেন, স্নেহা, তুই বিশালকে আমাদের বাড়িতে ডাকবি এবং ওর সঙ্গে ঘনিষ্ঠ হবি। এমন কিছু করবি যাতে ও তোকে বিয়ে করতে বাধ্য হয়। মায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম এবং বলেছিলাম, তুমি আমার নিজের মা তো? আমার তো সন্দেহ হচ্ছে। মা, তুমি কিভাবে আমাকে এসব কথা বলতে পারলে? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মা, তুমি এসব করে কি আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাও? আমি এসব নোংরামি করতে পারবো না। আমার মুখ থেকে না শোনার সাথে সাথে মা আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, আমি তোর মা, তাই আমি তোর ভালোটাই চাই। একই কথার কতবার বলবো যে বিশাল অনেক ধনী পরিবার থেকে এসেছে? তাই যেভাবেই হোক আমি তোর বিয়ে বিশালের সঙ্গেই দিতে চাই।
আর বিশালের থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না। বিশালের সঙ্গে তুই অনেক সুখে থাকবি, আর এই কারণে আমি এসব করতে বলছি। আর আমি যা বলছি তোকে সেটাই করতে হবে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। এ কথা বলে মা রেগে ঘরের ভেতরে চলে গেলেন। মায়ের কথা শুনে আমি অনেক কেঁদেছিলাম এবং নিজেকে প্রশ্ন করছিলাম যে আমার সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। আমার মা অর্থের লোভে কিভাবে এতটা নিচে নামতে পারেন। তারপর মায়ের কথা মতোই সেদিন আমি ফোন করে বিশালকে নিজের বাড়িতে ডেকেছিলাম। আর বিশালের আসার আগেই আমার মা বাড়ি থেকে বাইরে চলে গিয়েছিলেন। মায়ের কথা মতো বিশালের আসার আগেই আমি একটা রক্তিম রঙের আকর্ষণীয় রাত্রিবাস পরে খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়েছিলাম, যাতে বিশাল আমাকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়ে। আর বিশাল যখন আমাদের বাড়িতে আসে তখন সে আমাকে লাল পোশাকে দেখা মাত্রই আমার দিকে আকৃষ্ট হয়। তারপর সে তার ভালোবাসা ও স্নিগ্ধ ভাব দিয়ে আমাকে সম্ভোগিত করতে শুরু করে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মা হীনতার সমস্ত পর্যায় অতিক্রম করবেন, যেটা শুনলে আপনাদেরও পায়ের নিচের জমিন দুলে উঠবে। কারণ আমার মা গোপনে আমাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছিলেন, যেটা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। তিনি আমার মা হয়ে কিভাবে পারলেন এত জঘন্য একটা কাজ করতে? এটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম যে আমার মা আমাদের ভিডিও তৈরি করেছেন। এরপর মায়ের কথা মতো আমি যখন আরেকদিন বিশালকে আমার বাড়িতে ডেকেছিলাম সময় কাটানোর জন্য, তখন বিশাল আমাদের বাড়িতে আসে এবং সে আসার পরই আমার সঙ্গে খুনসুটি শুরু করে দেয়। সে আমাকে জড়িয়ে ধরে আদর করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমার মা ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সব কিছু জানা সত্ত্বেও বিশালের সামনে অভিনয় করতে শুরু করেন। মা অনেক জোরে চিৎকার করে বললেন, বিশাল, এসব কি হচ্ছে? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে এসব করার? আমি তখন চুপচাপ দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। আমি তো বুঝতে পারছিলাম যে মা এসব নাটক করছেন। বিশাল তখন আমার মাকে বলল, ম্যাম, আমি স্নেহাকে অনেক ভালোবাসি। আমার মা তখন নাটক করে চোখে জল এনে বললেন, তোমাদের ভালোবাসা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমার বাবা মা কি তোমাদের এই ভালোবাসাটা মেনে নেবেন? তুমি যদি আমার মেয়েকে বিয়ে না করো তাহলে তো আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমার মায়ের কান্না দেখে বিশাল আমার হাতটা শক্ত করে ধরে বলল, ম্যাম, আমি কথা দিচ্ছি যে আমি স্নেহাকেই বিয়ে করব। স্নেহাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার মা তখন বিশালকে বললেন, ঠিক আছে, তুমি যদি সত্যিই আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে কালকেই আমি তোমার বাবার কাছে গিয়ে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। পরের দিন সকালে আমার মা বিশালের সঙ্গে তার বাবার অফিসে গিয়েছিলেন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে আমার মা যখন বিশালের বাবাকে আমার আর বিশালের বিয়ের কথা বলেন, তখন বিশালের বাবা অবাক হয়ে আমার মাকে বলেছিলেন, আপনি একজন শিক্ষিকা, ছেলেমেয়েদের সঠিক পথে চালনা বড়াই আপনার কাজ, আপনি সেটা না করে উল্টে তাদের আরও নষ্ট করছেন। এখন তাদের পড়াশোনা করার বয়স, বিয়ে করার বয়স নয়। আর তাছাড়া আমার ছেলের বিয়ে আমি কোনো ধনী পরিবারেই দেব। আপনার মেয়ের সাথে আমি কোনোদিনই আমার ছেলের বিয়ে দিতে পারবো না। সমাজে আমাদের একটি সম্মান ও অবস্থান রয়েছে, সেটা আমি নষ্ট করতে পারবো না। তাই কোনোদিনই আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে পারবো না। এই কথা শোনার পর আমার মা বিশালের বাবাকে বললেন, আপনার ছেলে আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনার ছেলে যদি আমার মেয়েকে বিয়ে না করে তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে বিশালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতেই হবে, না হলে কিন্তু আমি নিজের সীমা ছাড়িয়ে যাব। বিশালের বাবা তখন আমার মাকে বললেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আমি কোনোদিনও আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দেব না। তাই আপনি এখান থেকে যেতে পারেন। সেদিন যখন আমার মা খুব রেগে বাড়ি ফিরে এলেন, তখনই আমি মাকে দেখে বুঝতে পেরেছিলাম যে বিশালের বাবা নিশ্চয়ই আমাদের সম্পর্কটা মেনে নেননি। এরপর আমার মা যা করেছিলেন তা ছিল অবিশ্বাস্য। একজন মা হয়ে তিনি কিভাবে এটা করতে পারলেন, শুধুমাত্র টাকার লোভে? আমার মা ভাবতেন টাকা থাকলেই সব কিছু পাওয়া যায়। আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার পরিবর্তে তিনি তা নষ্ট করে দিয়েছিলেন। তার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার পুরো জীবনটাই তছনছ হয়ে গিয়েছিল। এত কিছু হবার পরেও আমার মা নিজের জেদে অটল ছিলেন। বিশালের বাবা যখন কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হলেন না, তখন আমার মা বিশালের বাবাকে হুমকি দিয়ে আমাদের সেই ব্যক্তিগত ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলেন, যার ফলে আমি আর সমাজের চোখে মুখ দেখানোর মতো অবস্থায় ছিলাম না। সেদিন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, তুমি কি টাকার জন্য অন্ধ হয়ে গেছো? কিভাবে পারলে তুমি আমার জীবনটাকে এভাবে শেষ করে দিতে? এখনও কি তুমি নিজের ভুলটা স্বীকার করবে না? আমার জীবনে তো আর কিছুই রইল না, তুমি আমাকে শেষ করে দিলে। তোমার কথা শুনে আমি নিজের জীবনটাকে শেষ করে দিলাম। কেমন মা তুমি?
আমার মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর জীবনটা আমি শেষ হতে দেব না, যেভাবেই হোক আমি তোর বিয়ে বিশালের সঙ্গেই দেব, আমার ওপরে বিশ্বাস রাখ। সেদিনের পর থেকে বিশাল আমাকে ঘৃণা করতে শুরু করে। আমি বিশালের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বিশাল আমাকে ভুল বুঝেছিল। বিশাল আমাকে বলেছিল, স্নেহা, তোমরা মাও মিলে যে এত জঘন্য পরিকল্পনা করতে পারো,